সেদিন সকালটা অন্য দিনের মতোই ছিল। তুলসীতে জল পড়ল, চুলায় ডাল চাপলো, অমিত অফিসে গেল। কিন্তু দুপুরের দিকে মালতী কাকিমা বললেন, আজ বিকেলে অতিথি আসবে, চা নাস্তার ব্যবস্থা করো। আমি জিজ্ঞেস করলাম, কে আসবেন? তিনি খুব স্বাভাবিক গলায় বললেন, মিশ্রাজি। নামটা বলার সময় তার চোখে 1 সেকেন্ডের বিরতি ছিল। স্নেহা সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালো। তন্নিকে ফোন করে খবর দেওয়া হলো না। এটা স্পষ্ট পারিবারিক ব্যাপার। বিকেল 5টার দিকে তিনি এলেন। ধবধবে সাদা কুর্তা ধুতি, বয়স 70-এর উপর, চোখে ক্লান্তি কিন্তু ভেতরে সতর্কতা। মালতী কাকিমা তার জন্য আলাদা কাপ বের করলেন। এই আলাদা কাপ মানে পুরনো সম্পর্ক। আমি বুঝলাম এই মানুষটাই হয়তো সেই কমিটির সদস্যদের একজন। চা দেওয়ার সময় স্নেহা একদম স্বাভাবিক গলায় বলল, মিশ্র কাকু, 1991 সালের রেকর্ডে আপনার সই আছে। ঘর নিঃশব্দ হয়ে গেল। স্বপ্নমের হাত থেমে গেল। মালতী কাকিমার চোখ তুললেন না। মিশ্রাজি একটু হেসে বললেন, পুরনো কাগজ পড়েছ নাকি? স্নেহা বলল, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল দক্ষিণ দেয়ালের প্রদীপ নিয়ে। মিশ্রাজি চুপ করলেন। তারপর চা নামিয়ে রেখে বললেন, ওটা প্রশ্ন ছিল না, ওটা চ্যালেঞ্জ ছিল। আমি প্রথমবার সরাসরি বললাম, কমলা দেবী বসু আমার দিদিমা। তিনি আমার দিকে তাকালেন দীর্ঘক্ষণ, তারপর ধীরে মাথা নাড়লেন। মিশ্রজি বললেন, তোমার দিদিমা ভদ্র ছিলেন কিন্তু দৃঢ়। তিনি বললেন, উনি জানতে চেয়েছিলেন, যদি ঈশ্বর সর্বজনীন হন তবে প্রদীপ জ্বালানোর অধিকার সীমিত কেন? আমি শুনছিলাম। ঘরের ভেতর পরিবেশ হালকা গরম লাগছিল। তিনি বললেন, কমিটি আলোচনা করেছিল, কিন্তু তখন পরিস্থিতি অন্যরকম ছিল। বাইরে উত্তেজনা, ভেতরে চাপ। স্নেহা বলল, কার চাপ? তিনি সরাসরি উত্তর দিলেন না। বললেন, সবাই বদলাতে চায় না। আমি জিজ্ঞেস করলাম, তারপর দিদিমা হঠাৎ চলে গেলেন কেন? মিশ্রাজি দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারণ প্রশ্নের পর শুধু নথি হয় না, কথা হয়, ফিসফাস হয়, চরিত্র নিয়ে মন্তব্য হয়। শবনম আস্তে বসে পড়ল। তিনি বললেন, তোমার দিদিমার বিরুদ্ধে সরাসরি কিছু হয়নি, কিন্তু পরিবেশটা এমন করে তোলা হয়েছিল যেন উনি নিজেই চলে যান। ঘরের ভেতরে শব্দ থেমে গেল। এতক্ষণ মালতী কাকিমা চুপ ছিলেন। এবার তিনি বললেন, সবাই ভেবেছিল ঝামেলা এড়ানোই ভালো। মিশ্রজি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, তখন মনে হয়েছিল শান্তি রক্ষা করছি। আমি ধীরে বললাম, কিন্তু কার শান্তি? কেউ উত্তর দিল না। মিশ্রাজি উঠে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার দিদিমা ভুল করেননি, সময়টা ভুল ছিল। এই বাক্যটা কেমন অদ্ভুত, যেন সত্যিকে সময়ের ঘরে বন্দি করা হয়েছে। সেদিন রাতে বাড়ির বাতাস ভারী। অমিত বলল, এখন এসব তুলে লাভ কি? স্নেহা বলল, লাভ না, ন্যায়। স্বপ্নম বলল, ন্যায় যদি কারো বিরুদ্ধে দাঁড়ায়? আমি বললাম, ন্যায় কারো বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে। মালতী কাকিমা চুপচাপ উঠে গেলেন। এখন আর গল্প শুধু নথি বা স্মৃতির নয়, এটা পরিবার বনাম কাঠামো, শান্তি বনাম প্রশ্ন। দিদিমা চলে গিয়েছিলেন নীরবে, কিন্তু তার প্রশ্ন রয়ে গেছে। আর সেই প্রশ্ন এখন এই বাড়ির ভেতরে বসে আছে, ডাইনিং টেবিলে, চায়ের কাপের পাশে, রাতের নিঃশব্দ বারান্দায়। সেদিন রাতে খাওয়ার পর মালতী কাকিমা আমাকে ডাকলেন। ওর ঘরটা সব সময় পরিষ্কার। একটা কাঠের আলমারি, একটা লোহার ট্রাঙ্ক, দেয়ালে শ্যামবিহারী পাণ্ডের ছবি, মাথায় তিলক দেওয়া। তিনি বললেন, তোমার জানার সময় এসেছে। আমি চুপ করে বসলাম। মালতী কাকিমা বললেন, হরিশঙ্কর ত্রিপাঠীর বাবা আর আমার স্বামী একসঙ্গে কাজ করতেন। তখনও কাশী বিশ্বনাথ মন্দিরের প্রশাসনিক কাঠামো এত শক্ত ছিল না। স্থানীয় পুরোহিত পরিবারগুলোর মধ্যে কাজ ভাগাভাগি হতো। শ্যামবিহারী পাণ্ডে ছিলেন হিসাব রক্ষার দায়িত্বে। হরিশঙ্করের বাবা ছিলেন আচার সংক্রান্ত সিদ্ধান্তে প্রভাবশালী। দুই পরিবার একে অপরের বাড়ি যেত, উৎসবে একসঙ্গে বসতো। আমরা আত্মীয় না,
কিন্তু সম্পর্ক ছিল আমাদের আত্মীয়ের মতোই। কমলা দেবী যখন কাশিতে আসেন, তিনি একা ছিলেন না। তিনি গবেষণার কাজে এসেছিলেন। ধর্মীয় প্রথা নিয়ে লিখতেন। হরিশঙ্করের বাবা প্রথমে তাকে সাহায্য করেছিলেন, পুরনো নথি দেখিয়েছিলেন, মন্দিরের ভেতরে প্রবেশের অনুমতিও পেয়েছিলেন সীমিতভাবে। প্রথমে কেউ ভাবেনি প্রশ্ন উঠবে, কিন্তু দক্ষিণ দেয়ালের প্রদীপ নিয়ে প্রশ্ন ওঠার পর পরিস্থিতি বদলে যায়। আমি জিজ্ঞেস করলাম, হরিশঙ্কর কি বিরোধ করেছিলেন? মালতী কাকিমা দীর্ঘশ্বাস ফেললেন। ও তখন তরুণ, বাবার ছায়ায় গড়ে উঠেছে। ও সরাসরি কিছু বলেনি, কিন্তু ও চুপ থেকেছিল। চুপ থাকা অনেক সময় সম্মতির মতোই কাজ করে। পরদিন দুপুরে স্নেহা আমার ঘরে এলো। সে বলল, আমি বাবার ডায়েরি পড়েছি। আমি অবাক হলাম। ডায়েরি? সে মাথা নাড়ল। বাবা লিখেছিলেন, কমলা দেবী যুক্তি দিয়েছিলেন, আর তিনি সেই যুক্তির উত্তর দিতে পারেননি। আমি বললাম, তাহলে? স্নেহা বলল, তখন কমিটি বলেছিল প্রথা ভাঙলে অনেকে ক্ষুব্ধ হবে। বাবাও সেই লাইনে সই করেছিলেন। তার চোখে রাগ ছিল না, ছিল হতাশা। সন্ধ্যায় অমিত বারান্দায় দাঁড়িয়েছিল। সে বলল, মা আর হরিশঙ্কর কাকু বহু বছর ধরে একে অপরের মুখ রক্ষা করেছে। আমি বললাম, কিভাবে? কমলা দেবীর প্রশ্নের পর যদি বিষয়টা বড় হতো, দুই পরিবারই সমস্যায় পড়ত, তাই সবাই চুপ। আমি বুঝলাম, এটা শুধু ধর্মীয় প্রশ্ন ছিল না, এটা ছিল সামাজিক ভারসাম্য রক্ষার চেষ্টা। রান্নাঘরে শবনম বলল, আমি এই বাড়িতে এসেছি বিয়ে করে। আমার নিজের পরিচয় নিয়েও অনেক কথা হয়েছে, তাই আমি জানি চুপ থাকার মানে কি। সে থামল, তারপর বলল, কিন্তু সব চুপ থাকা সম্মান নয়। রাতে ডাইনিং টেবিলে প্রথমবার প্রকাশ্যে উত্তেজনা হলো। স্নেহা বলল, বাবা যদি তখন চুপ না থাকতেন, আজ বিষয়টা অন্যরকম হতে পারত। মালতী কাকিমা বললেন, তুমি তখন ছিলে না, সময়টা বোঝোনি। স্নেহা উত্তর দিল, সময় বদলাতে কেউ না কেউ তো শুরু করে। ঘরটা ভারী হয়ে গেল। আমি এখন বুঝছি, দক্ষিণ দেয়ালের প্রদীপ একটা প্রতীক। একদিকে মালতী ও হরিশঙ্করের প্রজন্ম, যারা শান্তিকে প্রাধান্য দিয়েছে, অন্যদিকে স্নেহা, তন্নি, শবনম, যারা ন্যায় আর অংশগ্রহণের কথা বলছে। আর মাঝখানে আমি, কমলা দেবীর নাতনি, যার হাতে শুধু একটা ডায়েরির 3 লাইন। সেদিন বিকেলটা অদ্ভুত গুমট ছিল। আকাশে মেঘ ছিল না, তবু বাতাস ভারী। অমিত অফিস থেকে ফিরে স্বাভাবিক চুপচাপ। শবনম কথা কম বলছে। স্নেহা নিজের ঘরে। মালতী কাকিমা তুলসীর সামনে বসে আছেন, কিন্তু আজ মন্ত্র পড়ছেন না। আমি বুঝতে পারছিলাম কিছু একটা জমছে। রাতের খাওয়ার সময় অমিত হঠাৎ বলল, আজ ব্যাংকে একজন গ্রাহক আমাকে বলল, সবাই নাকি নিজের সুবিধা মতো নিয়ম বদলাতে চায়। কথাটা যেন উদ্দেশ্যহীনভাবে বলা, কিন্তু আমরা সবাই বুঝলাম এটা আমাদের টেবিলের জন্যই। স্নেহা থেমে না গিয়ে বলল, নিয়ম যদি অন্যায় হয় বদলানোই উচিত। অমিত কাঁটা চামচ নামিয়ে রাখলো। সবকিছু বইয়ের মতো সহজ না। স্নেহা বলল, সবকিছু ভয়ের মতো জটিল না। এতদিন যিনি চুপ ছিলেন, সেই মালতী কাকিমা এবার সরাসরি বললেন, তোমরা যা বোঝো না তা নিয়ে কথা বলো না। ঘর থমকে গেল। তিনি বললেন, সেই সময় বাইরের পরিস্থিতি খারাপ ছিল, ধর্ম নিয়ে উত্তেজনা ছিল, সামান্য আগুনেই দাঙ্গা লাগতো। তোমার দিদিমার প্রশ্ন যদি বড় হয়ে যেত, কেউ নিরাপদ থাকতো না। আমি প্রথমবার শুনলাম ভয়ের সরাসরি স্বীকারোক্তি। স্নেহা আস্তে বলল, তাহলে অন্যায় চুপ করে মেনে নেওয়াই নিরাপদ ছিল? মালতী কাকিমার গলা কেঁপে উঠল। হ্যাঁ, কখনো কখনো ছিল। অমিত এতদিন নিরপেক্ষ থাকার চেষ্টা করছিল, আজ পারল না। সে বলল, তুমি বোঝো না স্নেহা, মা একা ছিলেন না, বাবা ছিলেন, মন্দির ছিল, সমাজ ছিল। একটা সিদ্ধান্ত মানে অনেকগুলো জীবনের ঝুঁকি। স্নেহা উঠে দাঁড়ালো। আর একটা প্রশ্ন মানে একজন নারীর অপমান। এই বাক্যটা ঘরে পড়ে রইল। শবনম এতদিন মাঝখানে ছিল, আজ সে হঠাৎ বলে ফেলল, আমি যখন এই বাড়িতে এলাম তখনও অনেকে বলেছিল
ধর্ম আলাদা, মেয়ে আলাদা। মা কিছু বলেননি, কিন্তু চুপ ছিলেন। সেই চুপ থাকা আমায় একা করে দিয়েছিল। তার চোখ ভিজে উঠেছে। সে বলল, চুপ থাকা সবসময় সম্মতি না, চুপ থাকা সবসময় শান্তি না, কখনো সেটা বিচ্ছিন্নতা। মালতী কাকিমা তাকালেন তার দিকে। প্রথমবার অপরাধ বোধের ছায়া স্পষ্ট তার চোখে। আমি এতক্ষণ শুনছিলাম। আমি বললাম, দিদিমা চলে গিয়েছিলেন, কিন্তু প্রশ্নটা থেকে গিয়েছে। হয়তো উনি চাননি কেউ বিপদে পড়ুক, কিন্তু উনি চেয়েছিলেন কেউ একদিন আবার প্রশ্ন করুক। ঘরে নীরবতা নেমে এলো। মালতী কাকিমা ধীরে বললেন, তোমার দিদিমা যাওয়ার আগে আমার সঙ্গে কথা বলেছিলেন। আমরা সবাই তাকালাম। উনি বলেছিলেন, আমি যদি না থাকি তবু প্রশ্নটা থাকবে, কারণ প্রদীপ নিভিয়ে রাখা চায়, আলো নয়। আমার বুকের ভেতর কিছু কেঁপে উঠল। স্নেহা আস্তে বসে পড়ল। অমিত মাথা নিচু করে বসে রইল। স্বপ্নম চোখ মুছছে। মালতী কাকিমা বললেন, আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সব চাপা পড়বে, কিন্তু দেখছি না। এই স্বীকারোক্তি ভাঙনের চেয়েও বড়। সেদিন কেউ কারোর সঙ্গে বেশি কথা বলেনি, কিন্তু একটা জিনিস বদলেছে। এখন আর এই বাড়িতে এই প্রশ্নটা অস্বীকার করা হচ্ছে না, এটা স্বীকার করা হয়েছে। দুই পরিবার, পাণ্ডে আর ত্রিপাঠী, দুজনেই একই ঘটনার ভেতরে ছিল। কেউ প্রশ্ন করেছিল, কেউ চুপ ছিল, কেউ ভয় পেয়েছিল। এখন সেই নীরবতা ভাঙছে ধীরে ধীরে। সকালের ঘাট ছিল অস্বাভাবিক শান্ত। গঙ্গার জল ধূসর আলোয় মিশে আছে। দূর থেকে ঘন্টার শব্দ আসছে। ভোরের আরতির ধোঁয়া এখনো ভেসে আছে বাতাসে। আমি দাঁড়িয়েছিলাম সিঁড়ির শেষ ধাপে। আজ আমি কাউকে ডাকিনি, কিন্তু জানতাম উনি আসবেন। হরিশঙ্কর ত্রিপাঠী প্রতিদিনের মতোই এলেন। সাদা ধুতি, কাঁধে গামছা, হাতে ফুল। আমাকে দেখে থমকালেন। চোখে বিস্ময় নয়, প্রস্তুতি। তিনি নিজেই শুরু করলেন, কিছু বলবে? আমি বললাম, দিদিমা চলে যাওয়ার দিন আপনি কি কিছু বলেছিলেন? উনি সোজা তাকিয়ে রইলেন। বললেন, সব কথা সবার সামনে বলা যায় না। আজ বলতে পারেন? বাতাস থেমে গেল যেন। আমরা দুজন ভেতরে ঢুকলাম, দক্ষিণ দেয়ালটার সামনে। যে দেয়াল নিয়ে এতদিন এত গল্প হয়েছে। প্রদীপগুলো নিভে আছে, কিন্তু আলো ঢুকছে জানালা দিয়ে। হরিশঙ্কর ধীরে বললেন, তোমার দিদিমা ভুল ছিলেন না। আমি চুপ, কিন্তু তিনি সময়টা ভুল বুঝেছিলেন। এই বাক্যটা আমার বুকের ভেতরে যেন একটা ধাক্কা দিল। তিনি বললেন, সেই সময় বাইরের উত্তেজনা ছিল। সামান্য বিতর্ক মানেই ধর্ম নিয়ে আগুন। মন্দির নিয়ে প্রশ্ন উঠলে লোকজন সুযোগ নিত। আমি শুধু আমার পরিবার নয়, পুরো মহল্লাকে বাঁচাতে চেয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু একজন মানুষের সম্মান? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। সম্মান আর নিরাপত্তার মাঝে কখনো কখনো মানুষ নিরাপত্তা বেছে নেয়। আমি বললাম, আপনি কি জানতেন উনি যাওয়ার আগে মালতী কাকিমাকে বলেছিলেন প্রশ্নটা থাকবে? হরিশঙ্কর চুপ করে রইলেন। তারপর বললেন, জানতাম। আমি প্রশ্নটা করলাম সরাসরি, তাহলে কেন থামালেন না? হরিশঙ্করের কণ্ঠ প্রথমবার কেঁপে উঠল। কারণ আমি ভয় পেয়েছিলাম। মন্দিরের নীরবতা যেন ভেঙে গেল। আমি ভেবেছিলাম যদি বিতর্ক বাড়ে, যদি বাইরে লোক জড়ো হয়, যদি আমার মেয়ে মালতী এরা বিপদে পড়ে। আমি একজন পিতা ছিলাম তখন। এই প্রথম তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করলেন একজন পিতা হিসাবে। আমি বললাম, আজও যদি কেউ প্রশ্ন তোলে? তিনি আমার দিকে তাকালেন। আজ সময় বদলেছে, কিন্তু ভয় পুরো যায়নি। আমি বললাম, ভয় নাকি অভ্যাস? উনি চুপ। আমি এগিয়ে গিয়ে দক্ষিণ দেয়ালের সামনে দাঁড়ালাম। এই দেয়ালে যদি একটা প্রদীপ জ্বালানো হয়, কেউ কি আঘাত পাবে?
তিনি দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ধীরে বললেন, না, এখন হয়তো না। এই হয়তো শব্দটা ভেতরে অনেক বছর জমে আছে। হরিশঙ্কর হঠাৎ বললেন, তোমার দিদিমা আমাকে শেষবার বলেছিলেন, একদিন যদি কেউ আবার প্রশ্ন করে তাকে থামিও না। আমি স্তব্ধ। মন্দিরের বাইরে তখন ভোরের আলো পূর্ণ হয়েছে, ঘন্টা বাজছে, মানুষ ঢুকছে। হরিশঙ্কর বললেন, যদি প্রদীপ জ্বালাতে চাও আজ সন্ধ্যায় এসো। এই আমন্ত্রণ শুধু প্রদীপের নয়, এটা একটা মানসিক স্বীকারোক্তির। আমি সিঁড়ি বেয়ে নামতে নামতে বুঝলাম, আজ প্রথমবার দুই প্রজন্ম একে অপরকে শুনছে। সংঘাত হয়েছে, কিন্তু অপমান নয়। ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে স্বীকারোক্তি এসেছে। এখন প্রশ্ন, সন্ধ্যায় প্রদীপ জ্বলবে কি? আর যদি চলে, কে চালাবে? সন্ধ্যা নামতে এখনো 2 ঘন্টা বাকি। মালতী কাকিমার বাড়ির ডাইনিং টেবিলে আজ খাওয়া একটু আগেই শেষ হয়েছে। শবনম থালাগুলো ধুচ্ছে। অমিত বারান্দায় দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে নিচু গলায় কথা বলছে, ব্যাংকের কাজ। আমি নিজের ঘরে এসে দরজা টেনে দিলাম। মোবাইলটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ভিডিও কল করলাম বাড়িতে। মা ধরল। পিছনে আমাদের কলকাতার ড্রয়িং রুম, দেয়ালে দিদিমার সেপিয়া টোনের ছবি। বাবা চশমা পরে সোফাতে বসে আছে। মায়ের প্রথম প্রশ্ন, খেয়েছিস? আমি হেসে বললাম, হ্যাঁ, এখানে সবাই তাড়াতাড়ি খায়। বাবা সরাসরি বললেন, আজ যাচ্ছিস? আমি মাথা নাড়ালাম। স্ক্রিনে কয়েক সেকেন্ড নীরবতা। বাবা গলা পরিষ্কার করলেন, হরিশঙ্করজির সঙ্গে কথা হয়েছে? হয়েছে। কি বললেন? তিনি বললেন তিনি থামাবেন না। মা হালকা চমকালো। থামাবেন না মানে? মানে তিনি বাধা দেবেন না, কিন্তু সমর্থনও করবেন না। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি এখনো ভয় পান। আমি বললাম, তোমরা আসলে কি জানো পুরোটা? বাবা একটু চুপ থেকে বললেন, তোর দিদিমা আর মালতী কাকিমা শুধু বন্ধু ছিলেন না। 90-এর দশকে যখন শহরে উত্তেজনা বাড়ছিল, তখন মহল্লার মহিলাদের নিয়ে শান্তির বৈঠক করতেন। মন্দিরের দক্ষিণ দেয়ালে একটা প্রদীপ জ্বালানো ছিল তাদের প্রতীক। সেদিন সেটা নিভে যায়, তারপর আর জ্বলেনি। আমি ধীরে বললাম, কে নিভিয়েছিল? বাবা মাথা নাড়লেন। কেউ নিশ্চিত জানে না, কিন্তু দোষ চাপানো হয়েছিল, আর দোষ চাপানোর সঙ্গে সঙ্গে সম্পর্কও ভেঙে যায়। মা বলল, তোর দিদিমা শেষ জীবনে খুব চুপচাপ হয়ে গিয়েছিল। আমি বললাম, আজ মালতী কাকিমা এসেছিলেন আমার ঘরে। মা চমকালো। কি বললেন? বললেন একাই যেন না যাই। স্ক্রিনের ওপারে মা চোখ নামালো। তিনি এখনো নিজেকে দোষ দেন? বাবা এবার একটু কঠিন স্বরে বললেন, তুই নিশ্চিত এটা শুধু আবেগ না তো? আমি জানালার বাইরে তাকালাম। বারান্দায় শবনম শুকনো কাপড় তুলছে। অমিত চুপচাপ দাঁড়িয়ে। না, এটা আবেগ না, এটা অসমাপ্ত একটা কথার শেষ লাইন। বাবা তাকিয়ে রইলেন। ঝগড়া করতে যাচ্ছিস না তো? আমি মাথা নাড়ালাম। না, আমি শুধু আলো জ্বালাতে যাচ্ছি। মা ধীরে বলল, লোকজন জানে? না, শুধু পরিবার। ভিড় হলে? ভিড় হবে না, এটা আর কোনো আন্দোলন না। মা অনেকক্ষণ চুপ থেকে বলল, তো দিদিমা একবার বলেছিল আমাদের মেয়েরা হয়তো শেষ পর্যন্ত দাঁড়াবে। স্ক্রিনে হালকা নেটওয়ার্ক ল্যাগ, কথাগুলো যেন ভেঙে ভেঙে এলো। হঠাৎ মা বলল, কিছু হলে? আমি থামালাম। কিছু হবে না, এখানে কেউ লড়াই করতে চায় না, সবাই শুধু চুপ করে আছে। বাবা বললেন, চুপ থাকাটাই অনেক সময় বড় সমস্যা। তারপর একটু নরম হয়ে যোগ করলেন, তুই একা যাবি না, তোর মালতী কাকিমা থাকলে ভালো। তিনি থাকবেন। বাবা হালকা হেসে বললেন, দেশলাই আছে? আমি হাসলাম। আছে, আর দিদিমার পুরনো প্রদীপও। মা বলল, সাবধানে, আর ভিডিও করিস না। আমি অবাক হয়ে বললাম,
কেন? সব কিছু প্রমাণ করার জন্য নয়, কিছু জিনিস বাঁচানোর জন্য। কল কেটে গেল। ঘর নিঃশব্দ। বাইরে শঙ্খ বাজছে, দূরে মন্দিরের ঘন্টা। আমি পিতলের ছোট প্রদীপটা হাতে নিলাম। হাত কাঁপছে না, কিন্তু বুকের ভেতর ঢেউ উঠছে। এখন বুঝলাম, এই সিদ্ধান্ত শুধু আমার না, এটা কলকাতার ঘর থেকে বেনারসের উঠোন পর্যন্ত টানা এক সুতো। আজ রাতে দক্ষিণ দেয়ালের সামনে দাঁড়ালে আমি একা থাকবো না, স্ক্রিনের ওপারের চোখ দুটোও সঙ্গে থাকবে। সন্ধ্যা নামার সময় বারাণসীর আকাশটা অদ্ভুত রঙের হয়। কমলা, লাল আর একটু ধূসর মিশে থাকে। ঘন্টার শব্দ যেন বাতাসের সঙ্গে গলে যায়। আমি মন্দিরের সিঁড়ি পেরিয়ে ভেতরে ঢুকলাম। আজ ইচ্ছে করেই কাউকে বলিনি সময়টা, না অমিতকে, না শবনমকে, না মালতী কাকিমাকে, কারণ আমি জানতাম এই মুহূর্তটা নিজের ভেতর থেকে আসতে হয়। দক্ষিণ দেয়ালের দিকে এগুতেই পায়ের শব্দ পেলাম, হালকা, ধীরে, থেমে থাকা। ছায়ার মধ্যে একজন দাঁড়িয়ে। আমি থামলাম। ছায়া একটু সরে দাঁড়াতেই মুখটা পরিষ্কার হলো। হরিশঙ্কর ত্রিপাঠী। তিনি একা, হাতে কিছু নেই, না ফোন না থালা, শুধু দু হাত পিছনে জড়ানো। আমরা কয়েক সেকেন্ড কিছু বললাম না। দেয়ালটা আমাদের মাঝখানে, যে দেয়ালে একসময় প্রদীপ জ্বলত। তিনি প্রথম বললেন, ভাবলাম তুমি হয়তো আসবে। আমি হালকা হেসে বললাম, ভাবলাম আপনি হয়তো আসবেন। তিনি চোখ নামালেন। আমি থামাতে আসিনি, জানি, সমর্থন করতেও আসিনি। আমি একটু থামলাম, সেটাও জানি। মন্দিরের ভেতরে আজ ভিড় নেই। আরতির আগে সেই ফাঁকা সময় তিনি ধীরে বললেন, আমি অনেক বছর ধরে এই দেয়ালটার দিকে তাকাই না, কারণ এটা আমাকে মনে করিয়ে দেয় আমি তখন সাহসী ছিলাম না। এই প্রথম তিনি নিজের কথা নিজের ভাষায় বললেন। আমি বললাম, সাহসের সময় সবার এক হয় না। তিনি তাকালেন। তোমার দিদিমা আমাকে বলেছিলেন, যেদিন কেউ আবার আলো জ্বালাতে চাইবে তাকে দাঁড়াতে দিও। আমি তখন রাগ করেছিলাম। আজ বুঝি উনি আমাকে ক্ষমা করে দিয়েছিলেন। ঠিক তখনই পেছনে আর একটা পায়ের শব্দ। আমি ঘুরে তাকালাম, মালতী পাণ্ডে। তিনি চুপচাপ এসে দাঁড়ালেন আমাদের পাশে, চোখ লাল কিন্তু দৃঢ়। তিনি বললেন, আমি একা থাকতে দিতে পারলাম না। হরিশঙ্কর তার দিকে তাকালেন। কোনো তর্ক নেই, শুধু ক্লান্তি আর কোমলতা। আমি পিতলের ছোট প্রদীপটা বের করলাম। এটা দিদিমার। দেশলাইটা হাতে নিয়ে গিয়ে বুঝলাম হাত একটু কাঁপছে। হরিশঙ্কর বললেন, দাও। আমি অবাক হয়ে তাকালাম। তিনি দেশলাইটা নিলেন, একটা কাঠি বের করলেন, ঘষলেন, আগুন জ্বলল, ছোট কিন্তু স্থির। তিনি আগুনটা আমার দিকে বাড়িয়ে দিলেন, বললেন, আলো তুমি জ্বালাও। আমি প্রদীপের সলতে আগুনে ধরালাম। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ছোট শিখা। দক্ষিণ দেয়ালের সামনে বহু বছর পর আলো উঠল। কেউ হাততালি দিল না, কেউ স্লোগান দিল না, শুধু 3 জন মানুষ দাঁড়িয়ে রইলাম। মালতী কাকিমা ফিসফিস করে বলল, এত বছর পর, এত সহজ। হরিশঙ্কর মাথা নাড়লেন। কিছু জিনিস সহজ ছিল, আমরাই কঠিন করে রেখেছিলাম। বাইরে আরতির ঘন্টা শুরু হয়েছে, মানুষ ঢুকছে, কিন্তু কেউ খেয়াল করছে না দক্ষিণ দেয়ালের ছোট আলোটাকে। এটা কোথাও ঘোষণা নয়, এটা কোনো বিদ্রোহও নয়, এটা একটা নীরব সংশোধন। আমি মনে মনে বললাম, দিদিমা, আলো জ্বলেছে। স্ক্রিনের ওপারের বাবা মা জানে না এই মুহূর্তটা কেমন, কিন্তু আমি জানি তাদের নিঃশ্বাসও এই আগুনে মিশে আছে। মন্দির থেকে বেরোনোর আগে হরিশঙ্কর বললেন, কাল থেকে এই প্রদীপটা আমি নিজে জ্বালাবো, যে আগে আসবে সে জ্বালাবে। আমি বুঝলাম এটা শুধু একদিনের ঘটনা নয়, এটা অভ্যাস বদলানোর শুরু। আজ কোনো নাটক হলো না, কোনো চিৎকার না, কোনো ভিড় না,
শুধু আলো আর বহু বছরের নীরবতার পর 3টি মানুষ একসঙ্গে দাঁড়ানো। প্রদীপ জ্বালানোর পরের দিন সকালে কিছুই বদলায়নি। বেনারসের ঘাটে একই ভোর, একই শঙ্খধ্বনি, একই চাওয়ালার হাঁক। মালতী কাকিমা যথারীতি তুলসীতে জল দিলেন। অমিত অফিসে বেরোলো। শবনম বারান্দায় কাপড় মেলল। কেউ গত রাতের কথা তুলল না। দুপুরে শবনম বলল, আজ সকালে দক্ষিণ দেয়ালের প্রদীপটা জ্বলছিল। আমি তাকালাম। কে চালিয়েছে? সে কাঁধ ঝাঁকালো। জানি না, কিন্তু ছিল। অর্থাৎ হরিশঙ্কর কথা রেখেছেন। দ্বিতীয় দিন বিকেলে আমি মন্দিরে গিয়ে দেখি দক্ষিণ দেয়ালের সামনে ছোট একটা ফুল রাখা। কেউ নাম লেখেনি, কেউ ঘোষণা দেয়নি, কিন্তু কেউ লক্ষ্য করেছে। তৃতীয় দিন চায়ের দোকানে দুজন বয়স্ক মানুষ কথা বলছিল। দক্ষিণ দেয়ালে আবার আলো জ্বলে নাকি? হ্যাঁ, কে যেন শুরু করেছে। ভালোই তো। কোনো তর্ক নেই, কোনো উত্তেজনা নেই, শুধু স্বাভাবিক স্বীকৃতি। 1 সপ্তাহ পর দেখলাম হরিশঙ্কর নিজে দক্ষিণ দেয়ালের দিকে তাকিয়ে প্রণাম করলেন। আগে তিনি এড়িয়ে যেতেন, এখন এড়ান না। একদিন আমাকে বললেন, অভ্যাস বদলাতে সময় লাগে, কিন্তু শুরুটা হয়ে গেছে। তার গলায় আর প্রতিরোধ নেই, শুধু ক্লান্তির জায়গায় নরমতা। মালতী কাকিমা এক সন্ধ্যায় বললেন, আজ আমার মনে হলো তোর দিদিমা রাগ করেননি, তিনি অপেক্ষা করেছিলেন। তার মুখে বহু বছরের অপরাধ বোধের জায়গায় প্রথমবার শান্তি দেখলাম। অমিত একদিন বলল, মজার ব্যাপার জানো, ব্যাংকে আজ একজন বলছিল পরিবর্তন মানে ঝামেলা না, কখনো কখনো ঠিক করা। সে নিজেই হেসে ফেলল। শবনম যোগ করল, সবচেয়ে ভালো লাগছে কেউ এটা নিয়ে ঝগড়া করছে না। রাতে ভিডিও কলে মা বলল, শুনেছি প্রদীপটা নাকি রোজ চলে। আমি বললাম, হ্যাঁ। বাবা হাসলেন, দেখেছিস, বড় কাজ মানে বড় আওয়াজ না। স্ক্রিনের ওপার থেকেও শান্তি বোঝা যায়। 1 মাস পর দক্ষিণ দেয়ালের সামনে 3টে প্রদীপ। কেউ কাউকে বলে দেয়নি, কেউ মিটিং ডাকেনি। শুধু একদিন কেউ আগে এসে জ্বালিয়েছে। মন্দিরের পুরোহিতও আর কিছু বলে না, কারণ এটা এখন অভ্যাস। সবচেয়ে বড় পরিবর্তন কোথায় জানো? কেউ আর বলে না, ওটা জ্বালিও না। এই না বলা নিষেধটাই ছিল আসল শিকল। এখন শিকল নেই, কিন্তু প্রদীপও চিৎকার করে না, সে শুধু জ্বলে। এক সন্ধ্যায় আমি একা দাঁড়িয়েছিলাম দক্ষিণ দেয়ালের সামনে। হরিশঙ্কর ভেতরে প্রার্থনা করছেন, মালতী কাকিমা কারোর সঙ্গে গল্প করছেন, শবনম হাসছে। আমি বুঝলাম, আমরা ইতিহাস বদলাইনি, আমরা শুধু নীরবতার অভ্যেস বদলেছি। দিদিমা হয়তো এটাই চাইতেন। দক্ষিণ দেয়ালের ছোট প্রদীপটা এখন আর কারো নয়। এটা কারো বিরুদ্ধে নয়, এটা কারো প্রমাণ নয়, এটা শুধু এক অভ্যাস। যে অভ্যাসে ভয় একটু কম, স্বীকৃতি একটু বেশি, আর আলো নিয়মিত।